নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। আজ বিশ্ব হাতি দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে নানা রকমের সচেতনতামূলক অনুষ্ঠান চলল দিনভর। কোথাও বাইক র্যালি তো কোথাও পদযাত্রার মাধ্যমে মানুষ বন্যপ্রাণ সংঘাত সম্পর্কে বিভিন্ন বার্তা দেওয়া হলো। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানালেন তারা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে আজ পথে নেমে প্রতিবাদ মিছিলে শামিল হলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। সোমবার শহরের নিজস্ব দপ্তর থেকে একটি মিছিল করে সদস্যরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় উপস্থিত হন। ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। পরে থানা মোড়ে রাস্তায় দাঁড়িয়েও বিক্ষোভে শামিল হন মহিলা সদস্যরা। এই বিষয়ে সমিতির জেলা কমিটির সম্পাদিকা রীনা সরকার বলেন, আরজিকরের ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যেখানে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তিনি, তার পদত্যাগও দাবি করছি। এই ঘটনার সাথে অনেকেই যুক্ত রয়েছেন। অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই স্বৈরাচারী সরকার 2011 সালে তৈরি হওয়ার পর নারীদের ওপর বর্বরোচিত অত্যাচার চলছে। আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আন্দোলন চালিয়ে আসছি। ঘটনার প্রতিবাদে আজ বিভিন্ন স্তরের মানুষ শামিল হয়েছেন। প্রতিবাদে সকলে এগিয়ে না আসলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আরজিকরে মহিলা ডাক্তারের সাথে যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এক্ষেত্রে পশুরাও লজ্জা পাবে। শুধু রাজ্যেই নয়, এভাবে দেশের সম্পদকেও নষ্ট করা হলো। এ নিয়ে আমরা সকলের কাছে আহ্বান করছি প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বলে তিনি জানান। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ হয়ে আমরা আরজিকরের যে ঘটনা তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলে আমরা শামিল হয়েছি। আমরা পথ অবরোধের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কোথায় করলেন, কি করলেন? আমরা আমাদের যে সমিতি দপ্তর সেখান থেকে আমরা আমাদের মিছিলটা শুরু করি। আমরা থানার সামনে আমরা বিক্ষোভ দেখাই। এই ঘটনার যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এবং একই সঙ্গে আমরা মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না, প্রতি মুহূর্তে যিনি ব্যর্থ হচ্ছেন, তার পদত্যাগ দাবি করে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা জানি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রাথমিক তদন্তে চিকিৎসকদের প্রাথমিক তদন্তে এটা উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন যুক্ত নন, বেশ কয়েকজন এর সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের প্রশ্ন যে কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। আমরা জানি যে এই ঘটনাটা আজকে আরজিকরে যে ঘটনা ঘটেছে সেটা কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা নয়। পশ্চিমবঙ্গে 2011 সালের পর তৃণমূলের মতো একটা স্বৈরাচারী দল আসার পর থেকেই নারীদের উপর বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এটা শুধু আজকের ঘটনা না, আমরা প্রতিনিয়ত মহিলাদের পক্ষ নিয়ে, নারীদের নিরাপত্তা নিয়ে আমরা আন্দোলন করে থাকি, এবং যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছি। এবং একই সঙ্গে এলাকার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি তারা প্রতিবাদে সোচ্চার হোক। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল। সমস্ত চিকিৎসকরা, শুধুমাত্র আরজিকরের চিকিৎসকরা নন, করেছে ছাত্র যুব মহিলারা প্রতিদিনই তারা রাস্তায় নামছে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এবং এটা এখানে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা জানি এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকবে। আজকে নারীদের নিরাপত্তা কোথায়? তারা ঘরে নিরাপদ নয়, তারা স্কুল কলেজে নিরাপদ নয়, তারা পথে ঘাটে নিরাপদ নয়, তারা কর্মস্থলে নিরাপদ নয়। আজকে সমস্ত ক্ষেত্রে নারীদের উপর যে যৌন নির্যাতন, যেভাবে অত্যাচার হচ্ছে, যে ধরনের অত্যাচার করছে, তাতে আমরা জানি হিংস্র পশুরাও এই ধরনের ঘটনায় তারা লজ্জা পাবে। এই যে আজকে একটা মেয়ে 30 বছরের চিকিৎসক, তিনি একটা গুরুত্বপূর্ণ বিভাগে তিনি চিকিৎসা করেন, এবং তাকে তৈরি করার জন্য সরকারের টাকা খরচ করেছে। এবং আমরা জানি এটা শুধু আমাদের রাজ্যের না, একটা দেশের সম্পদকে নষ্ট করা হলো। এই জন্যই আজকে আমাদের এই জোরালো প্রতিবাদ। আমরা নেমেছি রাস্তায়।
আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে তারা যাতে সোচ্চার হয়। যদি না হয় তাহলে আগামী দিনে আরও বিপদের সম্মুখীন হবে আমাদের এই পশ্চিমবঙ্গের নারী সমাজ। আজকে এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে রীনা সরকার, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদিকা। আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এদিকে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণে তৎপর হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবারই মেডিকেল কলেজের কাউন্সিলের বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভাগের প্রধানদের পাশাপাশি পুলিশ প্রশাসন, পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রবীর দেব বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডাক্তারদের ডিউটি রুমগুলি দেখা হচ্ছে, যেখানে বাথরুম টয়লেটের সমস্যা রয়েছে তা ঠিক করা হবে। সিসিটিভি ক্যামেরাগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে, যে ক্যামেরাগুলি কাজ করছে না সেগুলিকে ঠিক করার কথা বলা হয়েছে। আর কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন সে বিষয়ে অ্যাডিশনাল এসপির সাথে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন। মেডিকেল কলেজের নিরাপত্তা কর্মীরা যাতে আরো ভালো কাজ করেন সেই বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা কলেজ কাউন্সিল এক্সটেন্ডেড মিটিং করলাম। আমাদের এইচওডিরা ছিল ডিফারেন্ট ডিপার্টমেন্টসের, অ্যাডিশনাল এসপি ছিল, আইসি কোতোয়ালি ছিল, আর আমাদের পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, এমএসসিএল সবাই এসছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম। তো যেটা মোটামুটি আমরা যেই ইস্যুসগুলো, ইম্পর্ট্যান্ট ইস্যুস যেগুলো ছিল, ওটা আমরা একটা সিদ্ধান্ত নিলাম। প্রথমটা যেটা হলো সেটা আমাদের ওই ডক্টরস ডিউটি রুমগুলো আমরা দেখছি ওটা। হ্যাঁ, কিছু কিছু ডক্টরস ডিউটি রুমগুলোকে ঠিক করে নিচ্ছি আমরা, উইথ বাথরুম, টয়লেট যেটা থাকার কথা। তো ওগুলো এখন যেহেতু ওই এমসিএইচ বা এসএসএইচে কনস্ট্রাকশনগুলো একটু মানে পুরনো, আগের ওখানে সেরকম প্রভিশন আগে করা ছিল না আর কি, তার জন্য একটু তো অসুবিধা হচ্ছেই। তো আমরা আজকে এখন এইচডিদেরকে বলা হয়েছে, ওরা যাবে, পিডব্লিউডির সাথে যাবে, গিয়ে জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যত তাড়াতাড়ি পারি ওই ডক্টরস ডিউটি রুম, মেল ফিমেল উইথ প্রভিশন অফ টয়লেট, সেটা আমরা করার ব্যবস্থা করছি আর কি, যত তাড়াতাড়ি পারি আর কি। এটা একটা হলো। সিসিটিভি ক্যামেরা আমাদের যেগুলো রয়েছে এক্সিস্টিং, ওটা আমরা ফাংশনাল যেগুলো আছে, নন ফাংশনাল যেগুলো আছে ওটাকেও আমরা দেখছি, ওটা রিভিউ করছি। ওটাও একটা আমরা টিম করে ওরা দেখবে যে আরও কোথায় যদি দরকার হয় সিসিটিভি, সেটা আমরা স্বাস্থ্যভবন থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি। সেটা আমরা যত তাড়াতাড়ি পারি এই সিসিটিভিগুলো ওই পয়েন্টসগুলোতে, যেগুলো ভালনারেবলস কিছু জায়গা আছে, 10 তলায় প্লাস আমাদের ডিএচএ, আমাদের একাডেমিক ব্লকে, ওই ইনস্টলেশনগুলো আমরা করে নেব যত তাড়াতাড়ি পারি। কতগুলো সিসিটিভি লাগানো হয় মোটামুটি? এটা এখন আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো তো চলছেই, নন ফাংশনাল থাকলে সেটাও আমরা দেখে নিচ্ছি, কিছু আছে হয়তো। আর এখন যেই টাকাটা বলা হয়েছে সেটার মধ্যে আমি দেখি কটা আমি কিনতে পারি। স্যার, এই মনিটরিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের টিম, পুলিশের টিম কি থাকছে? হ্যাঁ, এটা আমরা অ্যাডিশনাল এসপিকে আমরা বলেছি যে ওরা যেহেতু ওরাই সিসিটিভির ফুটেজগুলো ওরাই মানে আলটিমেটলি ওরাই দেখে, তো ওদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিন যে কোন কোন জায়গায় লাগালে পরে এটা বেটার হবে। তো অ্যাডিশনাল এসপি আজকে এখনই হয়তো যাবেন, উনি গিয়ে আমাদের ওর সাথে গিয়ে এটা দেখে নিচ্ছে আর কি, আইডেন্টিফাই করে। 10 তলায় আজকে এমএসসিবি গেছিল, কিছু কিছু দেখেছিল, ওরা আইডেন্টিফাই করেছে, ওগুলোকে আমরা চেষ্টা করছি ওগুলোকে আরও করার। তারপরে সিকিউরিটি যারা আমাদের এজেন্সির থ্রুতে যে সিকিউরিটিগুলো আছে 10 তলা, আর এখানে ওদেরকে আমরা ডেকেছি, ওদেরকে আমরা বলেছি, ব্রিফ করেছি যে সিকিউরিটি যারা পার্সোনাল যারা রয়েছে ওরা যেন ওদের কাজটা ঠিক মতন করে। এবং ওটাতে কিছু আমাদের ম্যান পাওয়ার শর্টেজ তো আছে, বিশেষ করে আমাদের এখানে দিয়েছে। তো এখন ওটা আমরা দেখছি, এটার জন্য আমাদের এক্সট্রা ম্যান পাওয়ারের জন্য তো আমাকে আবার স্যাংশন নিতে হবে, সেটা আমরা একটা বসে ওয়ার্কআউট করছি। গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেলে তো আমাদের সিকিউরিটি আছে, সেটা তো কোনো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আউটপোস্টের কথা আমরা আগের থেকেই বলেছি, কিন্তু আউটপোস্ট করতে গেলে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওদের কিছু ঘর দিতে লাগবে, 3-4টে ঘর মিনিমাম দিতে লাগবে। সেটা তো আমরা পারছি না দিতে, কারণ আমাদের সেই এক্সিস্টিং জায়গা নেই। তাও আমরা এখন চেষ্টা করছি যদি কিছু একটা বের করে দেওয়া যায়। আমরা এডিজিকে ওটা চিঠি করেছি অলরেডি আউটপোস্টের জন্য, কারণ আউটপোস্ট করলে ওদের তো 24 আওয়ার্স ম্যানিং করতে হবে, ওদেরও ওইভাবে স্ট্রেংথ
ইয়ে করতে হবে, আমরা চেষ্টা করছি। আপনাদের ডাক্তারবাবুদের থেকেও অভিযোগ আছে যে এই পেশেন্ট পার্টি গন্ডগোল করে ইত্যাদি বিভিন্ন রকম ভাবে তাদেরকে অপমানিত করে, আজে বাজে কথা বলে, এই জায়গাটা একটু। সেটা তো এখন দেখুন, এটা তো শুধু এখানে না, এটা ভারতবর্ষে সব জায়গাতেই হয়। পেশেন্ট পার্টিকে কন্ট্রোল করা উচিত, কিন্তু এখন যেটা আজকেও কথা হলো যে একজনের সাথে 4 জন ঢুকে যাচ্ছে। আমরা সিকিউরিটিকে আজকে সেই কথাটাই বললাম যে আপনাদেরকে তো যে আমরা কার্ড ইস্যু করেছি, কার্ডটা তো ফলো করতে হবে। কার্ডটা যদি ফলো না করেন তাহলে তো কন্ট্রোল করা মুশকিল। এটা ওদেরকে আজকে বলা হয়েছে, আবার রিপিটেডলি বলা হলো যে পেশেন্ট পার্টির সাথে যেন কেউ না ঢুকতে পারে। পেশেন্টের সাথে, হ্যাঁ, দু জায়গাতেই, এখানে আর ওখানে। আবারও শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 5 জনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নকশালবাড়ি বাগডোগরা এলাকা জুড়ে। জানা যায় সকাল সকাল বাবার মাথায় জল ঢালবে বলে 10 জন বোলেবম যাত্রী তথা যুবকেরা পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে তাদেরকে একে একে পরপর 10 জনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে ফেলে দেয়। এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বোলেবম যাত্রীর। ছুটে আসেন এলাকাবাসীরা, ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মীরা। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে, যদিও আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সাত সকালে এমন দুর্ঘটনা কী কারণে ঘটল, সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের সন্দেহ সেই স্করপিও গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল, যার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে যেটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। মারা গেছে, কাকার ছেলে মারা গেছে, দুইটা দাদা নিচে, দাদা রে ভাই, কাকার ছেলে, দাদার ছেলে, আর একটা আমার সিভিক বন্ধু খাওয়া খালি টিজিতে প্রহ্লাদ রয়, আমি আর সাথে করি। জল ঢালতে যাচ্ছে সকালবেলায়। সবাই কয়জন ছিল? আমরা যাচ্ছি জঙ্গলি বাবা, সবাই লাইন করে যাচ্ছি কাঁচা রাস্তায় দিয়ে, যাতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো। আসার পরে আমরা 3 জন একটু পিছনে ছিলাম, তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল, পোল খুঁটি ওগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখতে যে সবাই ডেট, কেউ চিন্তা নেই। কজন মারা গেছে এখানে? 5 জন মারা গেছে। 5 জন? 5 জন ওপেন ডিটেল। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি থেকে আছে বাড়ি, মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। জায়গার নাম কি? আমার হাউদিজোত। জায়গার নাম হাউদিজোত। আর দানাগজের ছিল লোক? দানাগজ না, ওটা দানাগজ হাউদিজোতে। কতজন ছিলেন টোটাল আপনারা হেডে? মোটামুটি 10 জন। এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে? একটা সিভিক মারা গেছে। আপনার নাম? আমার নাম হরিদাস বর্মন। গোপন সূত্রে খবর পেয়ে গরুবাথান এলাকার পান্ডারা চৌপতি এলাকা থেকে নাকা চেকিং করে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল গরুবাথান থানার পুলিশ। গরুবাথানের এসডিপিও বিক্রমজিৎ লামা জানান, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাকিল আহমেদ, বয়স 23। ধৃতর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ধৃতের কাছ থেকে 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি হয়ে গরুবাথান হয়ে গ্যাংটক যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের নাকা চেকিং এর সময় আটক করা হয়। ওই ব্যক্তি কোথায় কোথায় ব্রাউন সুগার পাচার করছিল, এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতেই পুলিশের রিমান্ডে নেওয়া হবে বলে জানান গরুবাথানের एसडीपीओ। अभी जिसको हम लोग अप्रीहेंड किए हैं उस बंदे का नाम है मोहम्मद शकील अहमद। ही इज बेसिकली अ रेजिडेंट ऑफ इस्लामपुर, उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट। एंड एज पर आवर इनिशियल जो इंट्रोगेशन जो हम लोग किए हैं, इट इज़ फाउंडेड एक्चुअली ही हैड बोर्डेड दिस पर्टिकुलर टैक्सी इन सिलगुड़ी जो स्टेशन है वहाँ पर टैक्सी स्टैंड में ही बोर्डेड दिस व्हीकल। एंड वहाँ से वो लोग उसका जो प्लान था टू गो वाया गोरुबथान एंड अल्टीमेटली टू डिलीवर टू अ रिसीवर गैंगटॉक में। अब किसको देने वाला था, उसने किससे लिया था, दैट इज़ बेसिकली पार्ट ऑफ द डीपर इन्वेस्टिगेशन, जो एज़ पर जब केस स्टार्ट होगी देन वील गेट टू नो द फर्दर डिटेल्स, जो लोग एसोसिएट्स हैं या जो लोग और इन्वॉल्व हैं इस केस में। सर, जो अभी अप्रीहेंड किए हैं सर गोरुबथान थाना ने, उसको वो लड़के को कहाँ पर भेजेंगे सर, क्या करेंगे सर? जिसको हम लोग अभी करेंटली पकड़े हैं मोहम्मद शकील अहमद, टू गेट मोर डिटेल्स हम लोग एक्चुअली उसको फॉरवर्ड करेंगे पहले कोर्ट को, एंड देन वी विल आस्क हिम फॉर सम डेज ऑफ पुलिस रिमांड।
तो जब हम लोग को कुछ दिन का पुलिस रिमांड मिलेगी देन वी विल एक्चुअली क्वेश्चन हिम नेसेसरी जो क्वेश्चन जो पूछना है एंड वी होप टू गेट सम यूजफुल इन्फॉर्मेशन विच विल हेल्प अस टू गेट मोर डिटेल्स ऑफ दिस केस एंड जो लोग एसोसिएट्स हैं या इस केस के साथ जुड़ते हैं उनकी आइडिया डिटेल्स हम लोग को मिल जाएगी सो दैट वी कैन एक्चुअली टेक मोर फर्दर नेसेसरी एक्शन। আবার মর্টার শেলকে ঘিরে আতঙ্ক মাল ব্লকের ঘিসবস্তি এলাকায়। মাল ব্লকের ওদলাবাড়ির ঘিসবস্তি এলাকার ঘিস নদীর পাশে মর্টার শেল ঘিরে সোমবার দুপুর থেকে আতঙ্ক। ঘটনাস্থলে মালবাজার পুলিশ। কিভাবে মর্টার শেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য গত 28 জুলাই ঘিসবস্তির ধানক্ষেত থেকে সেনাবাহিনী উদ্ধার করে একটি তাজা মর্টার শেল। সোমবার আবার ঘিস নদীর পাশে মর্টার শেল দেখা যাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ। কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। তিস্তা নদীর আশেপাশ থেকে পরবর্তীতে কেউ মর্টার শেলটি গ্রামে এনেছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সাইনুল হক বলেন, সোমবার দুপুরে ঘিস নদীর পাশে স্থানীয় লোকজন ওই মর্টার শেলটি দেখতে পেয়ে আমাকে জানায়। এরপর মালবাজার পুলিশ প্রশাসনকে খবর দিই। পুলিশ এসে পুরো জায়গা ঘিরে রেখেছে, সামনে কাউকে যেতে দিচ্ছে না। আমাদের মনে হয় এটা সেনাবাহিনীর মর্টার শেল হবে। আমরা চাই দ্রুত এটা সরিয়ে নিয়ে যাওয়া হোক। গত 2 সপ্তাহ আগে ঘিসবস্তি থেকে এরকমই মর্টার শেল উদ্ধার করে সেনাবাহিনী, পরে ঘিস নদীতে সেটিকে ব্লাস্ট করানো হয়। পাশেই রয়েছে জনবসতি। এলাকার মানুষ জাহাঙ্গীর আলম বলেন, খুব ভয়ে ভয়ে আছি, এর আগে এরকম জিনিস দেখা গিয়েছে, কে বা কারা এইসব জিনিস এখানে নিয়ে এলো বুঝতে পারছি না। দ্রুত যাতে এটিকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন, তার ব্যবস্থা করা হোক। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেহেতু এটি সেনাবাহিনীর মর্টার শেল তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সম্ভবত মঙ্গলবার সকালে মর্টার শেল উদ্ধার করে নিয়ে যাবে সেনাবাহিনী বলে জানা গিয়েছে। এটা একটা নদীর মধ্যে বোম কিছুদিন আগেও একটা এরকম হয়েছিল, তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল। খবর দেওয়ার পরে প্রশাসন আসছিল, সেম আর্মি এসে ওইটাকে বাস্ট করছে। তো সেম কেস আজকেও ওইটা মোটামুটি 2 সপ্তাহ আগে ওই কেস হয়েছে। আবার 2 সপ্তাহ আগে গ্রামের মানুষ একটু আতঙ্ক হয়ে গেছে। তার মধ্যে গ্রামের নদীর মধ্যে বাচ্চা কাচ্চা তো অনেক এলোমেলো করে ঘুরে, এবার স্কুল ছুটি থাকলে পরে ওরা নদীর মধ্যে আসে, তো এরকম বারবার করে বোম আসতেছে। গ্রামের লোক পুরো আতঙ্ক হয়ে আছে আর কি। কোন জায়গায় পাওয়া গেছে এটা? ঘিস নদী, মানে ঘিস নদীতে মেন ঘিস নদীর যে ঘিস বস্তিটা আছে বস্তির পাশে আর কি, বাঁধের পাশে নদীতে। কি মনে হয় কিভাবে আসলো নদীতে? এখন কিরকম করে আসে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু গ্রামের লোক দেখা মাত্রই একটা আতঙ্ক ছড়ে যায়। এবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চিন্তায় থাকে যে বাচ্চা কাচ্চা নদীতে এনি টাইম যাতায়াত করে, এবার এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা হাতেই দিয়ে দেয়, এ নিয়ে তো বস্তিতে সবাই গ্রামের লোক আতঙ্ক আছে আর কি। তোমার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশ তো আসছে? হ্যাঁ, প্রশাসনকে আমরাই খবর দিয়েছি, স্থানীয় ছেলেপেলে আমরাই খবর দিয়েছি। আমি দেখতেছি যে পরপর 2টা পাওয়া গেল মোটর সেল। এইভাবে যদি একটার পর একটা পাওয়া যায়, বাই চান্স বলা না যায় যে গ্রামে যদি কোনোদিন পাওয়া যায় বা বাস্টিংও হয়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গ্রামের। কোনো বাচ্চা এখন উঠাই নিয়ে গেল গ্রামে, বাড়িতে রাখলো, বাস্টিং হলে তো এখানে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে। জানেও না কি ব্যাপারটা, না কেউ তো জানেই না যে এটা মোটর সেল বা কি বুম। মানুষ তো, বাচ্চারা তো লোহা মনে করে নিয়ে যাবে। নদীর মধ্যে পাওয়া গেল? হ্যাঁ, নদীর মধ্যে। তারপরে কি পুলিশকে খবর দিয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, পুলিশের গাড়ি আসছে। তো কি মনে হয় কিভাবে আসতে পারে জলে? এটা আমাদের মনে হয় জলে ভেসে আসে নেই, এটা কেউ বা কারা হয়তো তিস্তা থেকে নিয়ে আসছে বেচার জন্য বা যে কোনো, আমার মনের ধারণা আর কি, বিক্রি করার জন্য হয়তো কাটাতে নিয়ে গেছিলো, বিক্রি করার জন্য নেয় নেই, আইনে ফালাই দিছে এইভাবে। বলছে হ্যাঁ বিপদ হতে পারে ভেবে ফালাই দিছে। গ্রামের লোক তো পুরো আতঙ্কেই আছে, একটার পর একটা পাওয়া যাচ্ছে, আতঙ্কে তো থাকবেই, এটা স্বাভাবিক। আমার নাম মোহাম্মদ সাইনুল হক। স্কুলে এসে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল 2 ছাত্রী। অবশেষে স্কুল কর্তৃপক্ষ তাদের মাল গ্রামীণ হাসপাতালে পাঠালেন চিকিৎসার জন্য। মাল ব্লকের ওদলাবাড়ি আদর্শ বিদ্যাপীঠের ঘটনা এটি। 2 ছাত্রীকে চিকিৎসকেরা ইমার্জেন্সিতে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থ 2 ছাত্রীর নাম নমিতা তামাং, 10ম শ্রেণীর পড়ুয়া, বাড়ি মাল ব্লকের গজলডোবাতে। অন্য ছাত্রীর নাম আংশু কুজুর, ওই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বাড়ি মাল ব্লকের ডামডিং এলাকায়। জানা গিয়েছে সোমবার অন্যান্য ছাত্রছাত্রীদের মতো এই 2 ছাত্রীও স্কুলে আসে। স্কুল চলাকালীন 2 ছাত্রী হঠাৎ করে ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। এরপর দুজনকেই মাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সম্ভবত প্রচন্ড গরমের জন্য অসুস্থ হয়ে পড়ে ওদলাবাড়ি আদর্শ হিন্দি বিদ্যালয়ের এই 2 ছাত্রী। মাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দীপক রঞ্জন দাস বলেন, বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে 2 ছাত্রী, তাদের স্যালাইন চলছে, আরো কিছুক্ষণ অবজারভেশনে রাখা হবে। সম্ভবত গরম বা নিউট্রিশন কমের জন্য হতে পারে এই ঘটনা। ये क्लास में थी, क्लास में भी बेहोश हो गई। क्या हुआ था? उसका सिम्टम क्या था? उसका सिर घूम गया, चक्कर आ रहा था? हाँ। तो
उसके बाद ये बेहोश हो गई। उसके बाद सर लोग आए, उसको सर लोग हॉस्पिटल लेकर गए। कितना स्टूडेंट हाँ कितना स्टूडेंट एडमिट हुआ अभी? अभी 2 जन। तो कौन सा स्कूल है? आदर्श विद्यालय हिंदी हाई स्कूल। टीचर लोग आया था? हाँ डॉक्टर देखा? हाँ क्या बोला डॉक्टर ने बोला कि ठीक है अभी। आप घर का आदमी लोग आया? घर का आदमी को बुलाया। किस वजह से हुआ? क्या गर्मी की वजह? हाँ गर्मी की वजह से हुआ। তোমার নাম? निशा खातून। কিছু না, এগুলো ভেসোভেগাল হয়েছে, গরমের থেকে হতে পারে। অনেক সময় এরা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ঠিকমতো খেয়ে আসে না, অনেকে শুনি যে খালি পেটে চলে আসে, ভেসোভেগাল হয়েছে। এটা কোথাকার স্টুডেন্টগুলো? এরা তো হিন্দি স্কুল। এটা থাকছে কি আপনি থাকবে? না, ছেড়ে দেবো, অবজারভেশন আছে, যদি সেরকম মনে হয় ভর্তি করবো, নাহলে ছেড়ে দেবো। কী সিস্টেম দেখা যাচ্ছে? এদের মাথা ঘোরায়, ভেসোভেগাল হয়, যেটা হঠাৎ চোখের সামনে অন্ধকারে মাথা ঘুরিয়ে যায়, হাত পা টাচ ধরে, ক্র্যাম্প হয়। এটা গরমের জন্য মনে হচ্ছে? গরমের জন্য হতে পারে, ফুড পেটেও হতে পারে। মাচার ওপর বর্ষাকালীন লাল পুঁইশাক চাষ করে লাভের আশায় চাষিরা। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়ার চাষিদের। বর্তমানে বাজারে লাল পুঁইশাকের যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে, তাই বর্ষাকালে উঁচু জমিতে মাচার মধ্যে এই পদ্ধতিতে পুঁইশাক চাষ করে প্রকৃতপক্ষেই লাভবান চাষিরা বলে জানা গিয়েছে। এলাকার চাষি পরিতোষ মণ্ডল তার নিজস্ব অল্প বিস্তর জমিতে লাল পুঁইশাক চাষ করেছেন। এদিকে চাষ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে আসেন জলপাইগুড়ি মহকুমা সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডক্টর মেহফুজ আহমেদ। কি করলে চাষিরা পুঁইশাক চাষে ভালো ফলন এবং রোগ সংক্রমণের হাত থেকে নিস্তার পেতে পারেন সেই বিষয়ে চাষিদের অবগত করেন তিনি। সহ কৃষি অধিকর্তা এই বিষয়ে আর কি জানালেন শুনে নেব। জৈব পদার্থ প্রয়োগ করে মাচার মধ্যে এই পুঁইশাক চাষ, কারণ বর্ষাকালে এমনি বিভিন্ন ধরনের শাকের উৎপাদন খুব কমে যায়, সেজন্য যাদের উঁচু জমি আছে সেই জায়গাটাকে যদি জৈব পদার্থ প্রয়োগ করে আর তার মধ্যে মাচা করে যদি এই ধরনের পুঁইশাক চাষ করা হয়, আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক বেশি লাভবান হবেন। কারণ বর্ষাকালে যেহেতু অন্যান্য ধরনের শাকের উৎপাদন অনেক কম হয়, কিন্তু একটু বৃষ্টি হলে আর মাচা করে দিলে উঁচু জমি থাকলে সেখানে কিন্তু পুঁই শাকের উৎপাদন ভালো হয়। প্রত্যেক 7 দিন অন্তর যদি শাক তুলে নেওয়া হয় তাহলে কিন্তু এর আরও ডালপালা ছাড়ে এবং উৎপাদন অনেক বেশি হয়। শুধু লক্ষ্য রাখতে হবে যে গোড়ায় কোনোভাবে যাতে জল না জমে, তাহলেই কিন্তু বর্ষাকালে অল্প জমিতে উঁচু জমিতে কৃষক কিন্তু বাজিমাত করতে পারে। বলছিলাম স্যার, পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের এই বর্ষাকালীন পুঁইশাক চাষের ব্যাপারে কতটা অবগত করছেন? আমরা বিভিন্ন জায়গায় ফার্মার্স ক্লাব এবং এফপিসি, সেলফ হেল্প গ্রুপ, এদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের প্রযুক্তিগত সমস্ত ধরনের সহায়তা দিচ্ছি যে তারা যাতে বর্ষাকালে তাদের উঁচু জমিতে বিভিন্ন ধরনের শাক চাষ, তার সঙ্গে সঙ্গে পুঁই শাক চাষ করুক। কারণ এই সময় বাজারে দামটা বেশি পাবে, প্লাস যেহেতু এই পুঁই শাকে রোগ পোকা অনেক কম, পরিচর্যা অনেক কম, তাহলে কম খরচে কিন্তু তারা বাজারজাত করে আর্থিক দিক দিয়ে অনেক বেশি লাভবান হতে পারে। বলছেন স্যার, এই পুঁই শাকের জন্য আগামী দিনে চাষিদের কি বলবেন, কি বার্তা দেবেন? কৃষকদের বলবো তারা গোষ্ঠীবদ্ধভাবে তাদের উঁচু জমিগুলোকে যদি তারা এই পুঁই শাক চাষ করে আর সেগুলো যদি সঠিক সময়ে সেটাকে বাজারজাত করতে পারে তাহলে কিন্তু অনেক বেশি দাম পাবেন। আর যেহেতু এটা জৈব উপায়ে চাষ হয়, সেই জন্য জৈব যে উৎপাদন তার কিন্তু বাজারে চাহিদা সবসময় বেশি থাকে। সেই জন্য কৃষকদের বলবো আরও তারা দলবদ্ধ হোক, আরেকটু বেশি উঁচু এরিয়া যেখানে রয়েছে বা পুকুরের 4-5টা মাটি ফেলে উঁচু করুক, বা তারা যখন ধান চাষ করছে আল করুক, আলগুলোকে একটু চওড়া করুক। তার মধ্যেও কিন্তু তারা এই অল্প এরিয়ায় এই শাক চাষ করলে তারা কিন্তু উৎপাদন করে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারবেন। স্যার পরিচয়টা দেবেন? স্যার ডক্টর মেহফুজ আহমেদ, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু, জলপাইগুড়ি সদর মহকুমা। ধন্যবাদ স্যার। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বিশ্ব হাতি দিবস উপলক্ষে জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠান আয়োজিত হলো। সোমবার জলপাইগুড়ি শহরের শরৎচন্দ্রদেব রায়কত কলা কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন এনজিওর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। সারা বছরই হাতি নিয়ে যারা কাজ করেন তারাও অংশগ্রহণ করেন। মানুষ হাতি সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। নর্থ বেঙ্গল যে এনজিওরা আছে, স্ন্যাপ ফাউন্ডেশন, এনডব্লিউএস, নেচার মেজ, বিভিন্ন এনজিও আমরা সব জুড়ে একটা প্রোগ্রাম করছি, মেইনলি স্কুল বাচ্চাদের নিয়ে। আমাদের স্টাফ যারা পুরা বছর হাতি নিয়ে কাজ করে, আমাদের স্কোয়াড পুনিয়া, বিন্নাগুড়ি, কার্শিয়াং ডিভিশনে যেখানে হাতির মানুষের প্রতি সংঘাত বেশি আছে ওই এলাকাতে আমরা কুইজ কম্পিটিশন প্লাস পোস্টার বানানোর কম্পিটিশন, এরকম একটা কম্পিটিশন দিয়ে ওদের নলেজটা কতটুকু আছে আর ওটা কীভাবে বাড়ানো যায় এটাই চেষ্টা করা। আমি পোস্টার কম্পিটিশনটা দেখলাম, পোস্টারগুলো ওরা কী বানিয়েছে সেটা বুঝলাম। ওদের মানে এত ছোটা অবস্থাতে ওদের মানে এত কম বয়সে ওরা এতটুকু বুঝে গেছে, এটা দেখে আমি খুবই আনন্দিত। মানে আমাদের আগের জেনারেশনটা নিশ্চয়ই মানে হাতিকে রক্ষা করতে পারে খুবই আমি ভাবছি। আজ বিশ্ব হাতি দিবস। এই দিনটি উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী মানুষদের পক্ষ থেকে। হাতিদের রক্ষা করার বার্তা নিয়ে সোমবার সকালে জলপাইগুড়ি জেলা শহরে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও পশুপ্রেমী মানুষেরা। র্যালির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন প্রকৃতিপ্রেমী মানুষ বন্ধু মজুমদার সহ অন্যান্যরা। তিনি বলেন, বিশ্ব হাতি দিবস উদযাপন উপলক্ষে আগামী 3 দিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী মানুষদের নিয়ে আলোচনা সভা করার পাশাপাশি হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হবে। এই উপলক্ষে আজ 12ই আগস্ট বিশ্ব হস্তি দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ থেকে আগামী 15ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে একটি র্যালি কদমতলা থেকে শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে পিডব্লিউডি মোড় ছুঁয়ে আর্ট গ্যালারিতে শেষ হবে। আজ বিশ্ব হাতি দিবস। সেই উপলক্ষে সোসাইটি ফর প্রোটেক্টিং অফিওফানা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি বাইক র্যালির আয়োজন করা হয়। সোমবার নেপাল সীমান্তের কোলাবাড়ির কাছে মেচি সেতু থেকে বাইক র্যালি শুরু হয়। এই বাইক র্যালি উত্তর পশ্চিমবঙ্গের 13টি করিডোর এবং পশ্চিমবঙ্গ আসাম আন্তঃরাজ্য সীমান্তের পাশাপাশি 2টি আন্তর্জাতিক সীমান্ত ভারত ভুটান এবং ভারত নেপাল স্পর্শ করে মানুষজনকে হাতি সংরক্ষণ নিয়ে বার্তা দেবেন। র্যালিটি অসমের রায়মনা ন্যাশনাল পার্কে গিয়ে শেষ হবে। স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, আমরা হাতিদের সেই ঐতিহাসিক পথ অনুসরণ করতে যাচ্ছি যা ভুটানকে স্পর্শ করে উত্তর পশ্চিমবঙ্গ হয়ে অসমের সাথে নেপালকে সংযুক্ত করেছিল। পথ চলার জন্য হাতির অধিকার সম্পর্কে স্থানীয় জনগণকে সংবেদনশীল করার উদ্দেশ্যে এই বাইক র্যালি। তিনি বলেন, বর্তমানে হাতিদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। হাতিদের করিডোরে কোথাও গড়ে উঠেছে ঘরবাড়ি, আবার কোথাও গড়ে উঠেছে হোটেল, বাড়ি, রিসর্ট। এর ফলে হাতিদের যাতায়াতের পথে বাধা সৃষ্টি হচ্ছে। সেই কারণে মানুষ বন্যপ্রাণ সংঘাত। হাতিদের সুরক্ষার কথা ভেবেই সাধারণ মানুষকে এই র্যালির মাধ্যমে বোঝানো হবে যাতে হাতিকে তার নিজস্ব পথে চলাচল করতে দেওয়া হয়। হাতিদের বাঁচাতেই এই র্যালি। কি হলো বিশ্ব হস্তি দিবস। সারা দেশের এবং দেশের বাইরেও যেখানে হাতি আছে সব জায়গায় এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়।
আমরা উত্তরবঙ্গে আগের যে হাতির নেপাল থেকে আসাম পর্যন্ত যাওয়ার যে একটা প্রথা ছিল, একটা রাস্তা ছিল, আমরা সেটাকেই এবছর আবার একবার মনে করে সেটা স্মৃতি মাথায় নিয়ে আমরা নেপাল থেকে আমাদের যাত্রা শুরু করেছি। নেপাল বর্ডারে কলাবাড়ি থেকে যাত্রা শুরু করেছি। আমরা যাত্রা শেষ করব আসামের ভেতরে যে রায়মনা ন্যাশনাল পার্ক আছে সেখানে গিয়ে। মাঝখানে যে হাতির করিডোরগুলো আছে আর সেই সবকটা আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা ভুটানে যেখানে হাতিরা ঢোকে সেই জায়গাও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এই গোটা এলাকায় অ্যাওয়ারনেস করতে করতে যাচ্ছি বাইক নিয়ে। আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হাতিদের যে করিডোর, যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা আজকে মেসেজটা নিয়ে যাচ্ছি নেপাল থেকে আসাম উত্তরবঙ্গ দিয়ে, যে হাতির যে চলাচলের রাস্তা সেগুলির সুরক্ষার ব্যবস্থা যথাযথভাবে করা হোক। সেগুলো হাতির যে রাইট অফ প্যাসেজ, যে ওদের রাস্তার যে অধিকার, সেটা রক্ষার জন্য আমরা সবাইকে আমাদের সঙ্গে একসঙ্গে আসতে বলছি। আমরা স্পোর্ট এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে উদ্যোগ নিয়েছি। আমাদের সঙ্গে ন্যাশ, পিপিএস, স্ন্যাপ, এনডব্লিউএ, জাম্বো ট্রুপস, এরকম আরও বিভিন্ন সংগঠন সঙ্গে পশ্চিমবঙ্গ বন দপ্তর, আসাম বন দপ্তর আমাদেরকে সহায়তা করছে গোটা র্যালিটাতে। আমাদের অ্যাওয়ারনেস হয়েছে কলাবাড়িতে, আমাদের শিলিগুড়িতে হয়েছে, আমাদের ওদলাবাড়িতে হচ্ছে, গড়কাটায় হবে, আলিপুরে হবে, আসামে আমরা গিয়ে লাস্ট অ্যাওয়ারনেস করে শেষ করব। আজকে একদিনেই গোটাটা কমপ্লিট করব। আমার নাম শ্যামাপ্রসাদ পান্ডে, আমি স্পোর্টের থেকে। বৈকুণ্ঠপুর বন বিভাগের প্রাক্তন এডিএফও বাদল দেবনাথ জানান, এই র্যালি হাতিদের সুস্থভাবে বাঁচানোর র্যালি। মানুষ হচ্ছে উন্নত জীব। আজ মানুষই হাতিদের যাতায়াতের রাস্তায় ঘরবাড়ি তৈরি করছে, জমিতে ফসল লাগাচ্ছে। এইসব বন্ধ করতে হবে যাতে হাতিরা ঠিকঠাক চলাচল করতে পারে। এদিন ওদলাবাড়ি বাজারে হাতি দিবস পালন করে ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি। মোমবাতি জ্বালিয়ে হাতিদের সুরক্ষার দাবি তোলেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি ন্যাসের পক্ষ থেকে এই বাইক র্যালিকে সংবর্ধনা দেওয়া হয়। আমাদের সংঘাত বেড়েছে, তার ফলে আমরা আপনাদের পেছনে ব্যানারে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হাতির মৃত্যু ঘটছে। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অ্যাকচুয়ালি যে কোনো একটা ডেকে উদযাপন করা হয় সরকারিভাবে, এটা সরকারিভাবেই এই ডেটা ঘোষিত সারা বিশ্বে। এটার মূল উদ্দেশ্য থাকে যে কোনো ডে, যে কোনো দিনকে যখন কোনো কিছুর জন্য নির্দিষ্ট করা হয় সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়ার জন্যে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে হাতিকে গুরুত্ব দিয়ে এই ডেটা সুনির্দিষ্ট করা হয়েছে। এই দিনে সারা পৃথিবীতে হাতির গুরুত্ব মানুষের কাছে অবধারণের জন্যই এই দিনটাকে মানে উদযাপন করা হয়। এবং এই দিনটা যাতে উদযাপনের মাধ্যমে শুধু উদযাপনের সীমাবদ্ধ যাতে না থাকে, সেই উদযাপনে হাতির যে বহুবিধ সমাজের জন্য যে কাজ আছে সেগুলোকেও তুলে ধরা হয়, যাতে হাতি এবং মানুষের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটাকে যাতে কমানো যায়। এই হাতির যাতায়াতের সমস্যা যেটা অ্যাকচুয়ালি যেটা হয় সাধারণত যে কোনো মানুষের ক্ষেত্রে যে রাস্তার দরকার হয়, হাতিরও রাস্তার দরকার হয়। হাতির রাস্তা জেনারেলি জঙ্গলের মধ্যেই থাকে, হাতিরা নিজেরাই চলতে চলতে সেই রাস্তা তৈরি করে। এখন সভ্যতার ক্রম উন্নতির জন্য, মানে আমি অবশ্যই বলবো মানুষের জন্যে, মানুষের নিজেদের উন্নতির জন্যে হাতির যে চলাচলের যে রাস্তা, সেই রাস্তায় আমরা মানুষরা নিজেদের জন্যে আমরা কোথাও বাড়িঘর তৈরি করেছি, কোথাও এগ্রিকালচারাল ল্যান্ড তৈরি করেছি, কোথাও টি গার্ডেন ডেভেলপ করেছি, যাতায়াতের ব্যবস্থার জন্য রাস্তা তৈরি করে দিয়েছি, রেল লাইন তৈরি করেছি। এই যে আমাদের দেশের সুরক্ষার জন্যে আর্মির বেস তৈরি করা হয়েছে, এগুলো সব মানে বেশ কিছু রাস্তার উপর এই তৈরি করা হয়েছে, যার ফলে হাতি চলাচলের ক্ষেত্রে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে তারা অন্য রাস্তা খুঁজে নেয়। অন্য রাস্তা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে যেখানে লোকালয় আছে সেখানে চলে আসে, এতেই সংঘাতটা বেড়ে যায়। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাকে চলতে গেলে, আমাকে বেঁচে থাকতে গেলে আমার কিছু স্থানের দরকার হয়, আমার চলাচলের ক্ষেত্রে কিছু জায়গার দরকার, হাতিরও চলাচলের ক্ষেত্রে জায়গার দরকার হয়। এবং এই জায়গাটা যাতে হাতি পায়, যদি পায় তাহলেই কিন্তু আমরা হাতি এবং মানুষের সহাবস্থান বজায় থাকবে।
অন্তদণ্ডটা এই দ্বন্দ্বটা কমে যাবে। আমরা যদি এনক্রোচমেন্ট মানে ওদের যাতায়াতের জায়গাটাকে আমরা আমাদের নিজেদের করা আয়ত্তে নিয়ে চলে আসি, সেক্ষেত্রে কী হবে, হাতিকে চলতে গিয়ে অন্য রাস্তা খুঁজতে গিয়ে আমাদের সঙ্গে সংঘাতটা বাড়বে। এই সংঘাতটা যাতে না বাড়ে সেটাকে কিভাবে কমানো যেতে পারে, এটা যেমন সরকারিভাবে চিন্তাভাবনা দরকার আছে, ঠিক একই রকমভাবে যারা প্রতিনিয়ত হাতিকে দেখে যাচ্ছে বা হাতির সঙ্গে তাদের সংঘাত হচ্ছে, কী কারণে সংঘাত হচ্ছে সেটা অনুধাবন করে কী রাস্তা তৈরি করা যায় সেটা আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। একটা জিনিস আমাদের মানুষই হচ্ছে বুদ্ধিমান জীব, আমরা এখন অবধি মানে যেখানে মানুষ চিন্তা শক্তি দ্বারা তার নিজের রাস্তা তৈরি করতে পারে, সেখানেই আমাদের আগামী দিনের পরিবেশটাকে সুরক্ষিত রাখার জন্য মানুষকে চিন্তা করে হাতিকে তার প্যাসেজ দিয়ে সহাবস্থান তৈরি করতে হবে। হ্যাঁ, আপনার নাম? বাদল দেবনাথ। হ্যাঁ, কী পদে ছিলেন? আমি বন বিভাগে আমি ডেপুটি কনজারভেটর অফ ফরেস্টে রিটায়ার করি। সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাঁ চকচকে ডিজিটাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেখানে প্রাইভেট স্কুলগুলিতে চলছে রমরমা, ছাত্রাভাবে ধুঁকছে সরকারি স্কুলগুলো, সেখানেই অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ি মহকুমার এই স্কুলটি। পড়ুয়াদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এই সরকারি স্কুলটিকে ডিজিটাল মোড়কে রাঙিয়ে দিতে উদ্যোগ নিয়েছেন তারা। স্কুলের শিক্ষকেরা একত্রিত হয়ে গুগল ড্রাইভের মধ্যে গোটা বইয়ের পিডিএফ তুলে ফেলেছে। তার মধ্যে কিউআর কোড স্ক্যান করলে গুগল ড্রাইভ থেকে আপনার মোবাইলে সোজা চলে আসবে গোটা বই। সহজ পাঠ থেকে পঞ্চম শ্রেণীর সব বই মিলবে এমনই ই বুক হিসেবে। এর জন্য গুনতে হবে না বাড়তি মূল্য। কোনো কারণে বই হারিয়ে গেলে কিংবা কোনো জায়গায় বই সংগ্রহ করে নিয়ে যাওয়া সম্ভব না হলে তখন বাচ্চারা মোবাইল থেকে সহজেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারবে। এরপর ধীরে ধীরে আরো কিভাবে পঠন পাঠনের ধরন উন্নত করা যায় সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এর পাশাপাশি গোটা স্কুলকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বাচ্চাদের কাছে প্রাথমিক শিক্ষাটাই সর্বপ্রথম শিক্ষা, যা শিখবে তাই করবে। বলাই বাহুল্য, এখন থেকে ডিজিটালের প্রভাবে প্রাথমিক বিদ্যালয় উন্নত হলে তবে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এবং সরকারি স্কুলের প্রতি অভিভাবকদেরও আস্থা জন্মাবে বলে আশাবাদী শিক্ষক মহল। তবে জলপাইগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ দেখে অন্যান্য সরকারি স্কুলগুলিও পঠন পাঠনের ধরনের মান উন্নত করবে বলেই আশা করা হচ্ছে। তাই প্রাথমিক স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল। স্কুলে তুমি কি দায়িত্ব রয়েছে? স্কুলে আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে। প্রধানমন্ত্রী তোমাদের স্কুলে একটা অভিনব কিছু একটা করেছে, কি করেছে? আমাদের স্কুলে আমাদের কোনো বই হারিয়ে গেলে আত্মীয় স্বজনের বাড়ি গেলে বই বহন করে নিয়ে যাইতে লাগে না। আমাদের মোবাইলে স্ক্যান করলে পাওয়া যায়। কি করলে? স্ক্যান করলে। করেছো তুমি? না, আমার মা বাবারা করেছে। বই পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। কি কি বই পেয়েছে? ভাষার পাঠ, পাতাবাহার, বাটারফ্লাই, উইংস। তোমাদের এতে মানে সাহায্য হচ্ছে এতে? হ্যাঁ, এতে আমাদের খুব সাহায্য হচ্ছে। এতে আমাদের আমার নাম অনুরা। ডাউনলোড করে নিতে পারেন, বিশেষত অভিভাবকরাই। কেন এই বারকোডের ব্যবহার? বিশেষত আমরা অনেক সময় দেখি যে যখন দীর্ঘমেয়াদী ছুটিটা স্কুলে থাকে, সেটা গরমের ছুটি হোক বা পুজোর ছুটি হোক, সেই সময় বাচ্চাদের বই হারিয়ে যাওয়ার প্রবণতাটা সবচাইতে বেশি। বই হারিয়ে যায়, নয়তো পড়তে গিয়েছিল, ছোট ভাই বোন যারা থাকে তারা টেনে ছিঁড়ে ফেলেছে, বই নষ্ট হয়ে গিয়েছে, এরকম অনেক অভিযোগ আমরা পাই। বছরে অন্তত 15-20খানা অভিযোগ পাই। কিন্তু আমাদের প্রতিনিয়ত যে বইয়ের ব্যবস্থা করা সেটাও সম্ভব নয়, কারণ সরকার থেকে একদম নির্দিষ্ট সংখ্যক বই আমাদেরকে দেয়। পরবর্তীতে বই চাইলে পাই না তা নয়, কিন্তু পেতে একটু সময় লাগে। আর এই দীর্ঘমেয়াদী ছুটির যদি প্রথমের দিকেই বাচ্চারা বই হারিয়ে ফেলে, তাহলে গোটা ছুটিটাই তারা বই না পড়ে কাটান। তাহলে এই সমস্যাটা যাতে তাদের না হয়, যাতে বাচ্চাটি বই পড়তে পারে, সেই জন্যই। আর এখন প্রায় প্রতিটি বাড়িতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সেই কারণে এই ব্যবস্থা করা, যাতে পাঠ্যপুস্তকটা অন্তত তাদের কাছে যে কোনোভাবেই পৌঁছে যেতে পারে। আমাদের এই শিক্ষাবর্ষে আমাদের 216 জন পড়ুয়া রয়েছে। বহু গাছ দেখলাম স্কুলে বোধহয় সবজি চাষ। এটা মিড ডে মিলের কিচেন গার্ডেন, আমাদের প্রতিনিয়তই কিচেন গার্ডেন হয়। এই সময় যে সবজি চাষ হচ্ছে সেটা রয়েছে।
আবার শীতকাল আসলে পরে ফুলকপির চাষ হবে, ব্রোকলির চাষ হবে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কাছে। হ্যাঁ, আমরা তো শুধু তাই নয়, তাদেরকে নার্সারি করাও শেখাই, কীরকম করে গাছ লাগাতে হয়। কারণ আমরা মনে করি শুধুমাত্র যে সকলেই এখানে পড়াশুনো করে সকলেই যে উচ্চমানের কোনো জায়গায় পৌঁছবে বলতে তারা কোনো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা বড় মাপের কোনো চাকরি করবে তা নয়। তারা অন্তত জীবিকা নির্বাহের জন্য সব কিছুই যাতে শিখতে পারে, তাদের কাছে সব বার্তা যেন যায় যে এই কাজটা করলে পরেও আমার জীবিকা নির্বাহ হতে পারে, সেরকম একটা ধারণা তাদেরকে দেওয়া এবং তার সাথে সাথে মানবিকতার পাঠ তাদেরকে দেওয়া, যাতে প্রকৃত মানুষ হয়ে তারা উঠতে পারে। আমার নাম জয় বসাক, ভারপ্রাপ্ত শিক্ষক, বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। রাখি মানে ভ্রাতৃত্বের বন্ধন অথবা কবিগুরুর কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। তবে শহর শিলিগুড়িতে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। এই রাখির মাধ্যমে মিলবে সামাজিক বার্তা। দেখুন কিভাবে। মূলত রাখির বাজারে প্রত্যেক বছর দেখা যায় নানান ধরনের রাখি। বিভিন্ন রঙের পুতির রাখি যেমন দেখা যায়, ঠিক তেমনি কার্টুন কিংবা বিভিন্ন লেখাযুক্ত রাখিও বাজারে নজর কাড়ে প্রত্যেক বছর। ঠিক যেমন গত বছর শহর শিলিগুড়িতে বারবি রাখি ছিল হট টপিক, কিন্তু এবার রাখি পূর্ণিমা উপলক্ষে শহরের বুকে দেখা মিলতে চলেছে সামাজিক বার্তামূলক রাখি, যার মধ্যে কোথাও লেখা রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, তো কোথাও আবার লেখা রয়েছে রক্তদান জীবনদান। এইভাবে নারী পাচার রোধ থেকে শুরু করে গাছ লাগান প্রাণ বাঁচান সহ একাধিক সামাজিক বার্তামূলক রাখি তৈরি হচ্ছে এবার শিলিগুড়িতে। যারা এই রাখি তৈরির কারিগর তাদের মধ্যেও রয়েছে বিশেষ চমক, কেননা এই রাখি তৈরি করছে খুদেরা। নিজেদের কাঁচা পাকা হাতে এভাবেই সামাজিক বার্তা লেখা রাখি তৈরি করে চলেছে তারা। মূলত জানা যায় শিলিগুড়ির হাতিয়াজাঙ্গা এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় এই রাখি তৈরির কাজ চলছে। ওই এলাকার জনা 25 বাচ্চা সেই স্বেচ্ছাসেবী সংগঠনের পঠন পাঠন করে এবং সেখানেই তাদের এই হাতের কাজ শেখানো হচ্ছে। প্রত্যেক বছরই কিছু না কিছু রাখিতে নতুনত্ব আনার চেষ্টা করে থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এবার পঠন পাঠন করতে আসা খুদেদের হাত দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে সামাজিক বার্তা লেখা রাখি। পড়াশোনা করতে এসে তার ফাঁকে এভাবে রাখি তৈরি করতে পেরে খুদেরাও বেশ মজেছে এই বিষয়ে। সন্ধে হলেই বন্ধু বান্ধবদের সাথে নিয়ে এবং পাঠশালার অভিভাবকদের সঙ্গে নিয়ে সুন্দরভাবে গম, ডাল, ধান, কাগজ, সুতো, আঠা দিয়ে বসে পড়ছে খুদেরা রাখি তৈরি করতে। অপরদিকে এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জানান, তার এই কাজ করতে ভীষণ ভালো লাগছে। সে একটাও বানাতে পারেনি ঠিকই, কিন্তু তার বন্ধু বান্ধবেরা যেভাবে রাখি বানাচ্ছে তাতে সে খুব খুশি এবং সে বসে বসে সকলকে উৎসাহিত করছে। এদিকে এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয় প্রায় 500 থেকে 1000 রাখি বানানো হচ্ছে এবার, যা রাখি পূর্ণিমার দিন শহরের বুকে তারা বেরিয়ে সাধারণ মানুষকে এই সকল রাখি বাচ্চাদের হাত দিয়ে পরাবেন বলে জানান। সব মিলিয়ে এমন সামাজিক বার্তামূলক রাখি নজর কাটছে শহরবাসীর। খুবই ভালো, অনেক কয়টাই তাও 100-র কাছাকাছি। আর্ট পেপার, পেন, রং, ধান, ডাল, অনেক কিছু দিয়ে। ম্যাম স্যার। হ্যাঁ, খুব যেন সবার ভালো করে রাখিটা কাটে। শুভ রাখি। অনেকটাই, তাও অনেক রকমের রাখিতে অনেক রকমের কিছু লেখা আছে, যেমন গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বাল্য বিবাহ, তাও অনেক কিছু। 6 রবি রয়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
তিস্তায় জারি রয়েছে লাল সতর্কতা। রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। জলপাইগুড়ি জেলা জুড়ে হলো বিক্ষিপ্তভাবে বৃষ্টি, পাহাড়ে চলছে অবিরাম বৃষ্টি। সোমবারও দফায় দফায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে সকাল 7টায়। 7টায় জল ছাড়ার পরিমাণ ছিল 1291.58 কিউসেক। দফায় দফায় জল ছাড়া হয় ব্যারেজ থেকে। তিস্তায় জারি রয়েছে লাল সতর্কতা। বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার মেকলিগঞ্জে লাল সতর্কতা জারি রয়েছে অসংরক্ষিত এলাকায়। পাশাপাশি তিস্তার দোমোহনী অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 49.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ বিশ্ব হাতি দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে নানা রকমের সচেতনতামূলক অনুষ্ঠান চলল দিনভর। কোথাও বাইক র্যালি তো কোথাও পদযাত্রার মাধ্যমে মানুষ বন্যপ্রাণ সংঘাত সম্পর্কে বিভিন্ন বার্তা দেওয়া হলো। আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানালেন তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।